আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এবং প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রথম প্রশ্নটা লক্ষ্য করি, সি কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? সি হচ্ছে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষাকে এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়। কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা প্রথম, আবার নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। অতএব এখানে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষাটাই এই অপশনের সাথে সঠিক। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ভাষা থেকে সি প্রোগ্রামিং ভাষাটির উৎপত্তি হয়েছে? বিসিপিএল থেকে। বিসিপিএল থেকে সি ভাষা এসেছে। বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, সি ভাষার প্রবর্তক কে? ডেনিস রিসি। ডেনিস রিসি এই সি ভাষা প্রবর্তক করেন বেল ল্যাবরেটরিতে। এই সি ভাষার আবিষ্কার করেন ডেনিস রিসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 140টার অধিক প্রশ্ন আলোচনা করবো, সেজন্য অনেক সময় লাগবে, তাই আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। কত সালে সি ভাষা তৈরি হয়? 1970 সালে। এখানে যে অপশনগুলি রয়েছে, 1970 সালে প্রথমে এই সি ভাষা সর্বপ্রথম ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সি ভাষায় লেখা প্রোগ্রামকে কোন ধরনের কোড বলা হয়? সোর্স কোড বলা হয়। আর অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা বাদে অন্যান্য প্রোগ্রামিং ভাষায় লিখিত ভাষাকে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম বলে। এই যে সি ভাষা একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, সি ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলে। তবে এই উৎস প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে আমরা এই মেশিন ভাষায় বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করতে পারি। পরবর্তী প্রশ্ন, সি ভাষার কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে সি ভাষা। সিতে মূলত সমস্যাগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে মডিউল আকারে স্ট্রাকচার অনুযায়ী ধাপে ধাপে বর্ণনা করা হয়, সেজন্য সি ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, বিসিপিএল এর পূর্ণরূপ কি? বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিসিপিএল এর পূর্ণরূপ। এই যে মার্টিন রিসার্চ বিসিপিএল এর ভাষার উদ্ভাবক ছিলেন। কোনটিতে কম মেমোরি এবং রিসোর্স নিয়ে সহজেই প্রোগ্রাম লেখা যায়? এই সি ভাষায়। সি ভাষায় মেমোরি কম লাগে এবং খুব সহজেই লেখা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সি প্রোগ্রামের ডেটার মান গ্রহণের জন্য ব্যবহৃত ফাংশনকে কি বলে? ইনপুট ফাংশন বলে, তাই না? ইনপুট ফাংশন বলে। ডেটার মান গ্রহণ করার জন্য ইনপুট ফাংশন, যেমন স্ক্যানএফ, কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য একটি লাইব্রেরি ফাংশন এবং এইটি ইনপুট ফাংশন স্ক্যানএফ। আর প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, তাই না? পরের প্রশ্নটি লক্ষ্য করি, সি ভাষাকে কম্পিউটারের অন্যান্য ভাষার ড্যাশ বলে, জনক বলে। সি ভাষাকে অন্যান্য ভাষার জনক বলা হয়। যেমন এই যে উইন্ডোজ, লিনাক্স, এগুলো কিন্তু সি ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে। সি ভাষাকে অন্যান্য ভাষার জনক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তা নাহলে আমি শেষ করতে পারবো না। অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করবো, 150টার ঊর্ধ্বে। সি প্রোগ্রামে ঘোষণার দিক থেকে বিবেচনায় কয় ধরনের প্রোগ্রাম? 2 ধরনের। একটা হচ্ছে এই লোকাল চলক আর গ্লোবাল চলক। চলক এর ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল সাধারণত ঘোষণার দিক থেকে 2 প্রকার। একটা হচ্ছে যদি আমরা প্রোগ্রামের বাইরে ব্যবহার করি সেটাকে গ্লোবাল চলক বলে, আর যদি প্রোগ্রামের মধ্যে ফাংশনের মধ্যে ব্যবহার করি, স্টেটমেন্টের মধ্যে ব্যবহার করি, তাকে লোকাল চলক বলে। তো লোকাল চলকই আমরা বেশি ব্যবহার করি, তাই না, আমরা প্রোগ্রাম লেখার সময়। নিম্নের কোনটিতে সি ভাষা তৈরি করা ফাইলের এক্সটেনশন, মানে সি ভাষা আর প্রোগ্রাম লিখে সেভ করার সময় এক্সটেনশন হিসেবে আমরা .cpp লিখবো? .cpp, এই যে সি ভাষায় আমরা .cpp অথবা .c লিখে সেভ করব ফাইলের এক্সটেনশন হিসেবে। সেভ করার সময় ফাইলের এক্সটেনশন দিতে হয়, আমরা তো জানি। আর যেমন আমরা HTML ভাষা সেভ করার জন্য HTML.html লিখি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, প্রোগ্রামের গঠন রীতিকে কি বলে?
এই প্রোগ্রামিং মডেল বলে, প্রোগ্রামিং গঠন নীতিকে প্রোগ্রামিং মডেল বলে। যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং মডেল রয়েছে, স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, ভিজুয়াল প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল, বিভিন্ন রকম প্রোগ্রামিং মডেল রয়েছে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামে চলকের নাম রাখার ক্ষেত্রে নিম্নের কোন বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা হয়? আন্ডারস্কোর। আন্ডারস্কোর ব্যতীত আমরা যেমন এই যে @ স্টার প্লাস $, ইনটু যাই থাকুক না কেন কোনো কিছু ব্যবহার হবে না। প্রতীক হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার হয়। আন্ডারস্কোর মানে কি? এই হাইফেন দেবে একটু নিচে, এটাকে আন্ডারস্কোর বলে। এটা ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার হয় না, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোনটি ব্যবহারে সি প্রোগ্রামের হেডার ফাইল যুক্ত করা হয়? ইনক্লুড। শুধু ইনক্লুড না, ইনক্লুডের সাথে আবার এই আমরা হ্যাশ ব্যবহার করে ইনক্লুড দিই। যেমন আমরা এই যে লিখি না ইনক্লুড stdio.h, ইনক্লুড math.h, যে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুডটা দিই। এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়। এটিকে, এটার মাধ্যমে আমরা হেডার ফাইল অন্তর্ভুক্ত করি। সি প্রোগ্রামের শুরুতে এটা লিখতে হয়। পরের প্রশ্ন, সি প্রোগ্রামিং ভাষা হলো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ কথা সত্য। মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ কথা সত্য। নিম্ন স্তরের ভাষা না, নিম্ন স্তরের ভাষা সি প্রোগ্রাম না। নিম্ন স্তরের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ভাষা। তাহলে এই 3 নম্বরটা হবে না, 1 আর 2 সঠিক, মানে ক নাম্বার সঠিক। পরের প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোনটি সি প্রোগ্রামের আউটপুট ফাংশন হিসেবে কাজ করে? এখানে যেগুলি ব্যবহার করে, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং এটা আউটপুট ফাংশন। যেমন আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ব্যবহার করে থাকি, আবার একটা স্ট্রিং পাওয়ার জন্য আউটপুট আকারে পুট স্ট্রিং ব্যবহার করে থাকি, পুট ক্যারেক্টার ব্যবহার করে থাকি অক্ষর পাওয়ার জন্য, তাই না? তা আমরা সাধারণত প্রিন্টএফটাই বেশি ব্যবহার করি। যাই হোক, এক এক সময় এক একটা ব্যবহার হয়। এগুলি সব হচ্ছে আউটপুট ফাংশন। নিচের কোনটি সি ভাষা লেখার জন্য ব্যবহৃত কম্পাইলার? তো এখানে যে কোড ব্লক সি কম্পাইলার ব্যবহার করে খুব সহজে আমরা এই যে কোড ব্লক সি কম্পাইলার নামে এই যে কোড ব্লক সি কম্পাইলার, তারপরে আরো আছে বললেন সি টার্বো সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে সব কম্পাইলার, মানে সি প্রোগ্রাম লেখার সফটওয়্যার। তারপরে আমরা কোড ব্লকসটা লেখা সহজ, তাই কোড ব্লকস বেশি ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে কোন ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ব্যবহার করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবল সাধারণত সংশ্লিষ্ট ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়। আর ফাংশনের বাইরে যদি ব্যবহার করি, প্রোগ্রামের বাইরে, সেটাকে মেইন ফাংশনের বাইরে যদি ব্যবহার করি, সেটি গ্লোবাল চলক। ফাংশনের পূর্ণ নাম ও কোড সহ পুরো অংশটিকে কি বলে? এই স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট হচ্ছে একটা ফাংশনের সম্পূর্ণ অংশ, নাম থেকে শুরু করে কার্যক্রম পর্যন্ত। অর্থাৎ একটি ফাংশনের পূর্ণ নাম অংশকে স্টেটমেন্ট বলে। যেমন প্রিন্ট এফ দিয়ে আমি যে এখানে একটি ফাংশন ব্যবহার করেছি, প্রিন্ট এফ হচ্ছে ফাংশন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল অংশটা সেমিকোলন পর্যন্ত, এই টোটাল অংশটা হচ্ছে একটি স্টেটমেন্ট, যেটি ফাংশনের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বোঝাচ্ছে, পূর্ণ অংশ বোঝাচ্ছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন ফাংশনটি সি প্রোগ্রামিং ভাষায় আউটপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়? আউটপুট নেওয়ার জন্য এই যে প্রিন্ট এফ, প্রিন্ট না কিন্তু প্রিন্ট এফ। প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয় কোথায়? প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয় ওই পাইথনে। আর সি প্রোগ্রামে প্রিন্ট এফ, এই যে প্রিন্ট এফ। পরের প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? এখানে এই ফাংশনটা ভিন্ন। কেন ফাংশন ভিন্ন? আইএনটি, সিএসআর, এলস এগুলো সব কিওয়ার্ড, বাট এটা নট কিওয়ার্ড, এটা কিওয়ার্ড না। তাহলে এই তিনটা একরকম, এটা আলাদা, তাই এটা উত্তর হবে। লক্ষ্য করি এই যে এগুলো কিওয়ার্ডের মধ্যে পড়ে, বাট ওইটা কিওয়ার্ড না, তাই এটা উত্তর। সি প্রোগ্রামের গঠনে মেইন ফাংশনের প্রধানত কয়টি অংশ থাকে? মেইন ফাংশনের সাধারণত দুইটি অংশ থাকে। একটি হচ্ছে এই ডিক্লারেশন পার্ট আর হচ্ছে এক্সিকিউশন পার্ট। অর্থাৎ এক জায়গায় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, পরবর্তীতে ওই অথবা কোনো ফাংশনের স্টেটমেন্টের জন্য আমরা নির্ধারিত কোনো কিছু ডিক্লেয়ার করি, আর তার নিচে ঠিক এক্সিকিউশন অংশ থাকে। এই দুইটা অংশ হচ্ছে ডিক্লারেশন পার্ট আর হচ্ছে এক্সিকিউশন পার্ট। সি প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো
এটি কেস সেন্সিটিভ। সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, কারণ সি প্রোগ্রামের বড় হাতের আর ছোট হাতের লেখার মধ্যে পার্থক্য নির্দেশ করে। কিছু কিওয়ার্ড আছে ছোট হাতের লিখতে হবে, বড় হাতের লিখলে কাজ করবে না, সেজন্য সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সি প্রোগ্রামের। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের গঠনে কোন সেকশনে ভেরিয়েবল ঘোষণা করা হয়? ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। ডিক্লারেশন সেকশন, আমরা মেইন ফাংশনের পরে আমরা কি ডিক্লেয়ার করি না? ডিক্লারেশন সেকশনে সাধারণত এই যেমন আমরা আইএনটি ডেটা টাইপ দিয়ে যে এ বি সি সাম লিখেছে, এগুলি সব ভেরিয়েবল, এগুলি সব ভেরিয়েবল। এই যে এগুলি ভেরিয়েবল, এটা হচ্ছে আইএনটি হচ্ছে ডেটা টাইপ, কিওয়ার্ড, পূর্ণ সংখ্যা ডেটার জন্য। যেমন এই যে এখানে আমরা লক্ষ্য করি, এই যে কিওয়ার্ড লিখলাম তারপরে ডিক্লেয়ার করেছি, তাহলে আমাদের এই ফাংশনের মধ্যে এইটাকে ডিক্লারেশন অংশ বলা হয়, যেখানে আমরা ভেরিয়েবলের নাম লিখি। এই যে লাল কালার দিয়ে রেখেছি, এটা হচ্ছে ভেরিয়েবল, এবিসি, এবি সাম ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোন অপারেটিং সিস্টেমে সি ভাষা ব্যবহার করা হয়? এই ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথমে এই সি ভাষা ব্যবহার করা হয়েছিল। এই যে ডিইসি ডিপিপি 11 মেশিনে সি ভাষা সর্বপ্রথম এই মেশিনে ব্যবহার করা হয়েছিল। সি ভাষা আবিষ্কারের পর ডেনিস রিসি সি ভাষা আবিষ্কার করেছিল বেল ল্যাবরেটরিতে, তাই না? পরবর্তী প্রশ্ন, বর্তমানে প্রচলিত কম্পাইলার এবং অপারেটিং সিস্টেমগুলোর প্রায় 90% বেশি কোন ভাষায় লেখা হয়? এই সি ভাষায়। সি ভাষায় অধিকাংশ প্রোগ্রামিং তৈরি করা হয়, তাই সি ভাষাকে অন্যান্য ভাষায় জনক বলা হয়। সি ভাষাকে প্রোগ্রাম নির্বাহের শুরুতে কোন ফাংশনটি লেখা হয়? মেইন ফাংশন লেখা হয়, কিন্তু এটাও মেইন, সব জায়গায় মেইন আছে। এই মেইনটা সঠিক, এই মেইনটা সঠিক, কারণ এই মেইনে বড় হাতের হবে না, এখানে হ্যাশট্যাগ হবে না, এখানে হবে না। সঠিক হচ্ছে এইটা, মেইন ফাংশন আমরা লিখি না, এটি সঠিক উত্তর। ছোট হাতের বড় হাতের মেটার করে, কিন্তু বড় হাতে লিখলে কিন্তু ফাংশন হবে, ফাংশন ছোট হাতের স্মল লেটারে লিখতে হবে মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, এটাকে চেঞ্জ করা যাবে না। পাও একটি ড্যাশ, পাও একটি ফাংশন, পাও একটি ফাংশন, এবং এটি সাধারণত এই লাইব্রেরি ফাংশন। এখন লাইব্রেরি ফাংশন কি? লাইব্রেরি ফাংশনে যে আমরা হেডার ফাইল যুক্ত করি না বিভিন্ন সময়, হেডার ফাইলের লিঙ্ক যুক্ত কিছু ফাংশন থাকে, যে ফাংশনগুলি আমাদের অটোমেটিক এর কার্যক্রম ওই হেডার ফাইলের মধ্যে নির্দেশ দেওয়া আছে, এগুলিকে লাইব্রেরি ফাংশন বলে, যেগুলি লাইব্রেরির সাথে ওই হেডার ফাইলের লাইব্রেরির সাথে যুক্ত। যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলি কিন্তু লাইব্রেরি ফাংশন। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি কম্পাইলার কোন ফাংশনগুলো বিল্ড ইন থাকে? লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন বিল্ড ইন করা থাকে। এই যে মেইন ফাংশনের পরে প্রিন্ট এফ, স্ক্যান এফ, গেট সিএইচ, এগুলি সব লাইব্রেরি ফাংশন, এবং এগুলি মেইন ফাংশনের মধ্যে লেখা হয়, এবং এর কাজগুলি নির্ধারিত করা আছে, সেজন্য এগুলি বিল্ড ইন বলা হয়, বিল্ড ইন ফাংশনও বলা হয়। পরবর্তী প্রশ্ন, পাও ফাংশনের হেডার ফাইল কোনটি? পাও ফাংশন কিছুক্ষণ আগে ব্যবহার করলাম না, বললাম তো, পাও ফাংশনটা শুধু পাওয়ার ব্যবহার করার জন্য লেখা হয়, পাওয়ার দেওয়ার জন্য। আর আমরা যদি পাওয়ার ফাংশন ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের আরেকটা হেডার ফাইল যুক্ত করতে আসে, math.h, ইনক্লুড math.h, এটা আমাদের অন্তর্ভুক্ত করতে হবে যদি পাওয়ার ফাংশন ব্যবহার করতে চাই। পাওয়ার ফাংশন SQRT মানে রুট ওভার নির্ণয়ের জন্য আমরা এই math.h ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন, সি প্রোগ্রামে গেট ক্যারেক্টার ফাংশনের ব্যবহারের জন্য হেডার ফাইল কোনটি? conio.h, এই যে ইনক্লুড conio.h। conio.h এর জন্য নির্ধারিত কিছু, conio.h এটি গেট ক্যারেক্টার পাওয়ার জন্য আমরা যে লাইব্রেরি হেডার ফাইল হিসেবে আমাদের conio.h ব্যবহার করে থাকি। ইনক্লুড conio.h মানে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট, এখানে ইনক্লুড stdi.h লিখি, তাই না? আমরা অনেক সময় প্রথমে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। পরবর্তী প্রশ্ন, ভেরিয়েবলের নামে প্রথম অক্ষর ব্যবহার করা হয় সাধারণত এই ইংরেজি অক্ষর ব্যবহার করে আমরা এই যে থেকে জেড ছোট হাতের হতে পারে, বড় হাতের হতে পারে, সমস্যা নেই, আর প্রতীক হিসাবে আন্ডারস্কোর দিয়ে, তবে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। আমরা আজকে এই ভেরিয়েবলের নিয়ম নিয়ে আলোচনা করব, ধাপে ধাপে আলোচনা করতে করতে আজ যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমত তথ্যীয় কিছু বিষয় আলোচনা করব, এরপরে এই আমাদের সি প্রোগ্রামের বিভিন্ন
ফাংশনের আউটপুট নিয়ে, বিভিন্ন প্রোগ্রামের আউটপুট নিয়ে কিছু প্রশ্ন আছে যেগুলো জটিল শিক্ষার্থীদের মধ্যে, ওগুলো আমি শেষে আলোচনা করব। তা না হলে প্রথম আলোচনা করলে শিক্ষার্থীরা বুঝবে না, শেষে আলোচনা করব। সি প্রোগ্রামে নিম্নের কোনটি অক্ষর ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয়? অক্ষরের পার্সেন্টেজ সি, ক্যারেক্টার ব্যবহার করা হয়, এটা ডেটা টাইপ, ক্যারেক্টার হচ্ছে ডেটা টাইপ, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ সি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটি ক্যারেক্টার ডেটা ইনপুটের জন্য বা আউটপুটের জন্য ব্যবহার করা হয়। বাট সিএসএআর এটা ক্যারেক্টারের জন্য কিওয়ার্ড বা ডেটা টাইপ। এই যে পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের ইনক্লুড ডট ফাইল নেম দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে? এটা দ্বারা এই আমাদের সাধারণত প্রি প্রসেসর বোঝানো হয়েছে। ইনক্লুড অংশটা আছে না, এই ইনক্লুড অংশটাকে প্রি প্রসেসর বলা হয়। প্রি প্রসেসর ইনক্লুড ব্যবহার করে আমরা যেটা লিখেছি এটাকে প্রি প্রসেসর বলা হয়। নিম্নের কোনটি সি প্রোগ্রামে ব্যবহৃত হেডার ফাইল? হেডার ফাইল এখানে সি প্রোগ্রামে ব্যবহৃত হেডার ফাইল, তাই না? প্রিন্টএফ ফাংশন, এটা না, এটা আছে, এটা stdio.h, এটা হেডার ফাইল। stdio.h মানে স্ট্যান্ডার্ড, std তে স্ট্যান্ডার্ড, আর ইনপুট হতে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল বোঝায়। যেমন এই যে আমরা অনেক সময়, আবার আরো আছে, এখানে নাই কিন্তু আরো হেডার ফাইল আছে, conio.h, math.h, string.h, stdio.h, এগুলো মনে রাখবো, এগুলো সব .h দ্বারা হেডার ফাইল বোঝায়। কিন্তু যেখানে সেখানে .h দিলে আবার হবে না। যেমন std তে .h, এটা হেডার, এই নামে হেডার ফাইল নাই, এটা নামে নাই, এটা নামে নাই, এটা নামে আছে, এগুলি নামে আছে, আরো আছে, কিন্তু এখানে কয়েকটা উপস্থাপন করলাম, এগুলি মনে রাখতে হবে। সি প্রোগ্রামিং ফাংশনের মধ্যে দিয়ে কোনটি ব্যবহার করা হয়? প্যারামিটার পাসিং। প্যারামিটার পাসিং হচ্ছে ফাংশনের মধ্যে আমরা যে ওই যে ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথেসিস আছে না, এর মধ্যে যেটি লিখি সেটাকে প্যারামিটার পাসিং বলে। ব্র্যাকেটের মধ্যে যেটি লিখি সেটাকে প্যারামিটার পাসিং বলে। যেমন প্রিন্ট এফ দিয়ে আমরা প্রিন্ট এফের মধ্যে লিখি না অনেক সময়, ইন্টারভ্যালু অফ ইনপুট, ওইটাকে প্যারামিটার পাসিং বলে। লক্ষ্য করি, সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ কিছু শব্দ বা কম্পাইলার ব্যবহার করা হয়, সেগুলোকে কি বলে? বিশেষ কিছু শব্দ বা কম্পাইলার ব্যবহার করা হয়। সংরক্ষিত শব্দ মানে কিওয়ার্ড। সংরক্ষিত শব্দ বলতে কিওয়ার্ডকে বোঝায়। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ যেগুলো বিশেষ বিশেষ অর্থ বহন করে। এই যে এনসিসি তে 47টি কিওয়ার্ড রয়েছে এবং সি প্লাস প্লাসে 63টি কিওয়ার্ড রয়েছে। পরের প্রশ্ন, সিএলআর এসসিআর দ্বারা কি বোঝায়? এটি হেডার ফাইলে সাধারণত এই conio.h এর সাথে যুক্ত। এই একটা ফাংশন, এই ফাংশনের জন্য, তবে গেট সিএস ফাংশনের জন্য আমাদের যে হেডার ফাইলটা দরকার হয় সেটা হচ্ছে conio.h। conio.h এর পূর্ণরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট। আর এখানে আমরা সিএলআর এসসিআর যেটা ব্যবহার করলাম ওটা পরিষ্কার করার জন্য। সি প্রোগ্রামে ব্যবহৃত এসকিউআরটি, math.h, ইনক্লুড math.h, এসকিউআরটি রুট ওভারের জন্য ব্যবহার করা হয়, পাওয়ার ফাংশন, আর এটার জন্য আমাদের হেডার ফাইল হিসেবে math.h যুক্ত করতে হয়। math.h, এই যে math.h যুক্ত করতে হয়। হেডার ফাইল হলো stdio.h, এটা ঠিক, math.h ঠিক, প্রিন্ট এফ এটা হেডার ফাইল না, প্রিন্ট এফ তো আউটপুট ফাংশন। তাহলে এই দুটো সঠিক, 1 আর 2 সঠিক। ক নাম্বার। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে ব্যবহৃত এই যে strcpy মানে স্ট্রিং কপি বোঝায়, এটা কোনো কিছু কপি করার জন্য। তো এইটার জন্য আমাদের হেডার ফাইল হচ্ছে string.h, এটার জন্য string.h, এটা হচ্ছে strcpy মানে কোনো কিছু কপি করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করি। আর এই ফাংশন ব্যবহার করতে হলে আমাদের হেডার ফাইল হিসাবে string.h যুক্ত করতে হবে। string.h সেটা মনে রাখবো। এই যে কোন কিছু কপি করার জন্য ব্যবহার করা হয়, এর জন্য string.h হেডার ফাইল হিসেবে যুক্ত করা হয়। সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট শেষে কি লিখতে হয়? সেমিকোলন লিখতে হয়, সেমিকোলন। সি প্রোগ্রাম প্রতিটি শেষে সেমিকোলন লিখি আমরা, প্রতিটি স্টেটমেন্ট শেষে, প্রতিটি স্টেটমেন্ট সবই। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেমিকোলন হয় না, তাই না? যেমন আমাদের এই যে ইফ এর শেষে সেমিকোলন হয় না, ফর এর শেষে হয় না, আবার হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল এর শেষে হয় না, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আবার হোয়াইল এর শেষে সেমিকোলন লিখতে হয়। তো যাই হোক, এগুলো আমরা প্রোগ্রাম লিখতে বুঝুন। এই যে এই স্টেটমেন্টের সাথে সেমিকোলন লিখছে, প্রত্যেকটা শেষে কিন্তু সেমিকোলন লিখছে, তাই না? এটা হচ্ছে ব্যাকরণগত বৈশিষ্ট্য সি প্রোগ্রামের। সি প্রোগ্রাম গঠনের ক্ষেত্রে নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় অংশ? এখানে এই যে মেইন ফাংশন সেকশন,
মেইন ফাংশন সেকশন এটা খুব গুরুত্বপূর্ণ। সি প্রোগ্রামের একটা প্রধান ফাংশন যেকে বলে মেইন ফাংশন বলে, মেইন ফাংশন দিয়েই সি প্রোগ্রামটা শুরু হয়। মেইন ফাংশনটা লিখতেই হবে, এটা অত্যাবশ্যক। এই যে যেমন এই যে মেইন ফাংশন, এটা আমরা সাধারণত লিখে থাকি প্রত্যেকটা প্রোগ্রামে। হেডার ফাইলের পরে মেইন ফাংশন লিখি, তারপর আমরা প্রোগ্রামটা শুরু করি। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামটা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে সংযুক্ত করা হয় কোনটি? হেডার ফাইল। সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে হেডার ফাইল যুক্ত করতে হয়, যেমন ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, ইনক্লুড math.h, তাই না, ইনক্লুড string.h, এগুলো হচ্ছে হেডার ফাইল। মনে রাখবো, এই যে সি প্রোগ্রামের শুরুতে আমরা যে হেডার ফাইল যুক্ত করেছি ইনক্লুড stdio.h, stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। পরের প্রশ্ন, সি প্রোগ্রাম লেখা শেষে কম্পাইলারের জন্য কোন কমান্ডটি লিখতে হয়? সি প্রোগ্রাম কম্পাইল শেষে, এই সি প্রোগ্রাম লেখা শেষে আমরা রান করার জন্য বোঝাচ্ছে এখানে। সি প্রোগ্রাম রান করার জন্য কোন কমান্ড? alt+9 দিয়ে আমরা সি প্রোগ্রাম শেষে কম্পাইল করার জন্য আমরা এই alt+9 ব্যবহার করতে পারি, তাহলে অটোমেটিক কম্পাইল হবে রান করার সময়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামিং ভাষায় কোড লেখার কম্পাইলার হলো কোড ব্লকস। হ্যাঁ ঠিক আছে। টার্বো সি ঠিক আছে। এবং এই বেসিক না, কিউ বেসিকটা তো সি প্রোগ্রাম লেখার জন্য না, উত্তর 1 আর 2 হবে, 1 আর 2। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের হেডার ফাইল হলো printf। এটা হবে না, পরের দুইটা হবে, মানে 2 এবং 3 সঠিক উত্তর। গ সঠিক উত্তর, গ। printf ফাংশন, আউটপুট ফাংশন, এটা হেডার ফাইল না। যেখানে সেখানে .h দিলে হেডার ফাইল হবে না। সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশন, printf লাইব্রেরি ফাংশন, ম্যাথ না, এটা হেডার ফাইল, এটা না। এই দুইটা printf আর scanf, এই দুটো লাইব্রেরি ফাংশন। আর math.h এটা তো হেডার ফাইল, এটা ফাংশন না। ফাংশনের প্রতীক কিন্তু এইগুলা প্যারেনথেসিস, এটা এমডি প্যারেনথেসিস। 1 আর 3 সঠিক উত্তর, খ সঠিক উত্তর, খ। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, রুট 40 মানে এটাকে রুট করার জন্য সি প্রোগ্রামের কোন এক্সপ্রেশনটি সঠিক? এখানে রুট ওভার নির্ণয় করার জন্য এসকিউআরটি লিখতে হয়। তাহলে এই যে এসকিউআরটি, এই গ নাম্বারে এসকিউআরটি লিখে ব্র্যাকেটে যেটা লিখবো সেটা রুট হবে। রুট প্রতীক প্রোগ্রামে লেখা যায় না, রুটের জন্য আমরা ব্যবহার করি এসকিউআরটি। পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার ফাংশন, পাও ফাংশন ব্যবহার করি, তাই না? এগুলি মনে রাখবো। আর এগুলোর জন্য এসকিউআরটি প্রোগ্রামে লিখে তার জন্য হেডার ফাইল হিসাবে math.h লিখতে হয়। এই পাওয়ার দেওয়ার জন্য কোন এক্সপ্রেশনটি সঠিক? নিয়ম হচ্ছে পাও ফাংশন, তারপরে এইটা পরে, এটা প্রথমে লিখবো, কমা দিয়ে উপরে এটা লিখবো। এই যে এটা সঠিক, খ নাম্বারটি সঠিক। পাওয়ার দেওয়ার জন্য পাও ফাংশন, আর যার উপরে পাওয়ার দিব সেটা নিচে হবে, আর যেটি পাওয়ার সেটা পাশে হবে, পাশে। তাহলে অটোমেটিক এটার উপর এটা পাওয়ার যুক্ত হবে পাও ফাংশন ব্যবহার করার কারণে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কিবোর্ড হতে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন। কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যানএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন এবং ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। এটাই কাজ। কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করে। পাওয়ার ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? অবশ্যই math.h। পাওয়ার ফাংশন, এসকিউআরটি ফাংশন, এগুলির জন্য math.h হেডার ফাইল হিসেবে যুক্ত করি আমরা। আর printf, scanf এইটার সাথে হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ অর্থাৎ stdio.h যুক্ত করতে হয়। পরবর্তী প্রশ্ন, সি ভাষায় কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। সি ভাষা একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা। সি ভাষা একটি মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা। সি ভাষা একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়ে থাকে, তাই না? এবং সি ভাষা উচ্চতর প্রোগ্রামিং ভাষা। নিম্নের কোনটি সি ভাষার কিওয়ার্ড? এখানে আইন্ট এটা কিওয়ার্ড। পূর্ণ সংখ্যার জন্য, ইন্টিজার টাইপ ডেটার জন্য এই আইন্ট কিওয়ার্ড ব্যবহার করা হয় ডেটা টাইপ হিসেবে। বাট অন্যগুলো এগুলি সব হেডার ফাইল, এটা ফাংশন, মেইন ফাংশন, বাট এইটা কিওয়ার্ড আইন্ট। তো আমরা তোমাদের বইতে হয়তো দেখবে প্রায় 32টা কিওয়ার্ড আছে, আবার কোন কোন বইতে 47টা কিওয়ার্ড আছে, তাই না? বিভিন্ন কিওয়ার্ড আমরা পড়েছি, তো আরো পড়বো। কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য মেমোরিকে কি বলে? এই ডেটা সংরক্ষণের জন্য মেমোরি আমরা যেটা লিখি র্যাম, র্যামে ডেটা সংরক্ষণ করা হয়।
র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি এবং র্যামে ডেটা সংরক্ষিত থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এই যে প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয় তখন প্রাথমিকভাবে কম্পিউটার র্যামে থাকে, পরবর্তীতে সেগুলো পুনরায় ব্যবহারের জন্য ওই ঠিকানায় ব্যবহার করে আমরা প্রয়োগ করি। কোনটি দ্বারা অক্ষরমালা বা স্ট্রিং, অক্ষরমালা মানে কি? শব্দ, শব্দ, স্ট্রিং মানে শব্দ বোঝায়, ধ্রুবক গঠিত হয়। এখানে এই ক্যারেক্টার নিয়ে, কতগুলো ক্যারেক্টার নিয়ে একটা অক্ষরমালা বা স্ট্রিং গঠিত হয়। যেমন আমি বললাম যে ব্যানানা, তো ব্যানানা লেখাটার মধ্যে কতগুলো অক্ষর আছে না? ক্যারেক্টার, প্রতিটি অক্ষরকে একটা ক্যারেক্টার বলে কম্পিউটারের ভাষায়। তো ক্যারেক্টার গুলো নিয়েই সাধারণত আমাদের স্ট্রিং তৈরি হয়, অর্থাৎ শব্দ তৈরি হয়। সি প্রোগ্রামের ব্যবহৃত পূর্ণ সংখ্যা কোন ধরনের ডেটা টাইপ? ইন্টিজার টাইপ ডেটা, ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার টাইপ ডেটা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, প্লাস পূর্ণ সংখ্যা হতে পারে, মাইনাস পূর্ণ সংখ্যা হতে পারে। দুইটার জন্যই আমাদের ডেটা টাইপ হিসেবে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করি ইন্টিজার টাইপ ডেটার জন্য। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। বিষয়টি মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত সময় সেভ করার জন্য প্রশ্ন বলছি আর উত্তরটা বলছি, সব অপশন কিন্তু পড়ছি না, কারণ আমরা আজকে প্রায় 150টার অধিক প্রশ্ন আলোচনা করব। তাই আমরা যদি সব অপশনগুলি পড়তে চাই তাহলে অনেক সময় লাগবে, সেজন্য আমি প্রশ্ন পড়ছি। আইএনটি, ফ্লট, ডাবল, সিএসিআর এগুলো কোন ধরনের ডেটা টাইপ? এগুলি বিল্ড ইন ডেটা টাইপ, বিল্ড ইন ডেটা টাইপ এগুলি। বিল্ড ইন ডেটা টাইপ কাকে বলে? সি ভাষায় 4 ধরনের ডেটা টাইপ সমর্থন করে। তার মধ্যে এই কিছু প্রাথমিক ডেটা টাইপ আছে যেগুলোকে বিল্ড ইন ডেটা টাইপ বলে। মৌলিক ডেটা টাইপ, এগুলি মৌলিক ডেটা টাইপ। সি প্রোগ্রামের ডিক্লারেশনের ভিত্তিতে চলক কত প্রকার? এই 2 প্রকার, একটা গ্লোবাল চলক, এই যে একটা গ্লোবাল লোকাল চলক, একটা গ্লোবাল চলক। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের সাধারণ স্টেটমেন্ট গুলো কোন বন্ধনীর মধ্যে লেখা হয়? আচ্ছা, সি প্রোগ্রামে শুরু হয় কার্লি ব্র্যাকেট দিয়ে, শেষ হয় কার্লি ব্র্যাকেট দিয়ে, কিন্তু সি প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ মানে ফাংশনের কাজ বোঝাচ্ছে এই প্যারান্থিসিস ব্যবহার করা হয়। এইটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিসিস। যেমন আমি একটি এখানে এই স্টেটমেন্ট লিখলাম, প্রিন্ট এপি স্টেটমেন্ট। তো প্রিন্ট এপের এখানে ডাবল কোট, এখানে ডাবল কোট, মাঝখানে কি লিখলাম? যা লিখলাম এটাকে প্যারামিটার বলে। তাহলে এই প্যারামিটারটা লিখলাম কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হয় প্যারান্থিসিস অফ ফার্স্ট ব্র্যাকেট, এবং এই প্যারান্থিসিস হচ্ছে এই কোন স্টেটমেন্টের বিশেষ করে এই লেখার জন্য এই বন্ধনী ব্যবহার করি, এটাকে প্যারান্থিসিস বলে। আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এটাকে প্রোগ্রামিং এর ভাষায় প্যারান্থিসিস বলে। সি প্রোগ্রামের জন্য কি বোর্ডের ALT+F বাটন চাপলে কোনটি প্রদর্শন করবে? এটি দ্বারা আমাদের ফাইল প্রদর্শন করবে। ফাইল, Alt+F বাটন চাপলে ফাইলটা ওপেন হবে, ফাইলটা ওপেন হবে। ওপেন হবে মানে কি? ফাইলের নামগুলো ওপেন হবে। সি প্রোগ্রামের জন্য Alt+H যদি আমরা প্রেস করি তাহলে আমরা হেল্প অপশন পাবো। হেল্প যদি Alt+ আমরা H প্রেস করি কিবোর্ডের। ANSYS সি প্রোগ্রামের কয়টি কিওয়ার্ড রয়েছে? 47টি। ANSYS তে 47টি রয়েছে কিওয়ার্ড, তবে আমাদের বইতে মনে হয় 32টি কিওয়ার্ড রয়েছে, তাই না? কিন্তু ANSYS মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই যে ANSYS তে 47টি রয়েছে, তবে সি প্লাস প্লাস প্রোগ্রামে আবার 63টি কিওয়ার্ড আছে সি প্লাস প্লাস প্রোগ্রামে, আর ANSYS তে 47টি। নিচের কোনটি কিওয়ার্ড? এখানে সিএসিআর হচ্ছে সবগুলাই কিওয়ার্ড, কিন্তু একটা কথা আছে, সবগুলাই কিন্তু কিওয়ার্ড, কিন্তু একটা কথা আছে। কথা হচ্ছে যে ক্যাপিটাল লেটার লেখা, ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু কিওয়ার্ড হবে না, কিওয়ার্ড হতে হবে অবশ্যই স্মল লেটার। এটা কারেক্ট, এটাও ক্যারেক্টার, এটাও ক্যারেক্টার, এটাও দুইটাই কিন্তু সেম জিনিস, বানান ঠিক আছে, কিন্তু এটা বড় হাতের অক্ষরে লেখা। ফ্লট যদি ছোট হাতের অক্ষরে লেখা হতো তাহলে কিন্তু কিওয়ার্ড হতো, কারণ কিওয়ার্ড লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে স্মল লেটারের হতে হবে, কারণ এটা নির্ধারিত করা আছে, শব্দগুচ্ছ কিছু নির্ধারণ করা আছে, বিশেষ করে সি প্রোগ্রাম, ওটা চেঞ্জ করা যাবে না। উত্তর হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর, ক। কেন ক? এটা ছোট হাতের, অন্যগুলো সব বড় হাতের, সেজন্য হবে না। বড় হাতের কিওয়ার্ড অ্যাকসেপ্টেবল না। সি প্রোগ্রামের ব্যবহৃত কিওয়ার্ডে যেখানে কয়েকটা দিলাম আমি, সবগুলো কিন্তু ছোট হাতে দেখিয়েছি, তাই না? নিচের কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড?
কোনটা সঠিক? এই যে ফর হচ্ছে কিওয়ার্ড। অন্যদিকে আইএনজি, সিলেক্ট, এইচআরএফ এগুলো তো এইচটিএমএল এর সাথে সম্পর্কিত, সি প্রোগ্রামের সাথে তো এগুলোর সম্পর্ক খুব কম, তাই না? রাইট, ফরটা হচ্ছে কিওয়ার্ড। ভেরিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে সর্বোচ্চ কত ক্যারেক্টার ব্যবহার করা হয়? 31 পর্যন্ত, 0 থেকে 31, 32টা ক্যারেক্টার, 32টা ক্যারেক্টার হয় 0 থেকে 31, তাই না? 31 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামের শুরুতে ঘোষণাকৃত ভেরিয়েবলকে কোন ধরনের ভেরিয়েবল বলে? শুরুতে আমরা গ্লোবাল ব্যবহার করি, শুরুতে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা যায়, আর স্টেটমেন্টের মধ্যে লোকাল ভেরিয়েবল ব্যবহার করি। শুরুতে বা বাইরে গ্লোবাল, শুরুতে প্রোগ্রামের শুরুতে বা প্রোগ্রামের বাইরে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করি, আর প্রোগ্রামের মধ্যে ব্যবহার করি লোকাল ভেরিয়েবল। বিষয়টি মনে রাখবো, লোকালটা হচ্ছে মধ্যে। প্রোগ্রামের বিভিন্ন রাশির অপরিবর্তনীয় মানকে কি বলে? কনস্ট্যান্ট বলে। কনস্ট্যান্ট হচ্ছে অপরিবর্তনশীল, যা পরিবর্তন নয়, আর ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল, তাই না? এই যে প্রোগ্রামে যে সকল উপাদানের মান পরিবর্তন হয় না সেগুলোকে ধ্রুবক, ইংরেজিতে ধ্রুবক বা বাংলা ধ্রুবক, ইংরেজিতে কনস্ট্যান্ট বলে। পূর্ণ সংখ্যা টাইপ ডেটার ক্ষেত্রে সি প্রোগ্রামের কোনটি লেখা হয়? আইএনটি। ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন ইন্টিজার টাইপ ডেটা মানে কি? পূর্ণ সংখ্যা ডেটা, সেটি মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে। যেমন এই 10, 35, -48 যে কোনো সংখ্যা হতে পারে। পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপ ডেটা বলে, যার জন্য নির্ধারিত কিওয়ার্ড হচ্ছে আইএনটি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, একটি ইংরেজি বর্ণমালা লিখতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? সিআইসিআর, ক্যারেক্টার। ইংরেজি অক্ষর লিখতে ক্যারেক্টার টাইপ ডেটা ব্যবহার করা হয়। এই যে যেমন এখানে সিআইসিআর লিখেছি এক্স, তাই এক্স এর মধ্যে আমরা এই একটি ক্যারেক্টার রাখতে পারবো। একাধিক ক্যারেক্টার নিয়ে ধ্রুবক গঠনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিং। একাধিক ক্যারেক্টার নিয়ে স্ট্রিং গঠিত হয়। স্ট্রিং যেমন বাংলাদেশ, ঢাকা, শব্দকে স্ট্রিং বলে, আর একটা অক্ষরকে ক্যারেক্টার বলে কম্পিউটারের বা প্রোগ্রামিং এর ভাষায়। বিষয়গুলি মনে রাখবো। ভগ্নাংশযুক্ত ডেটা বা ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য ডেটা টাইপ কোনটি? ফ্লট। ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ যুক্ত ডেটা। ভগ্নাংশযুক্ত ডেটার জন্য আমরা কিওয়ার্ড হিসেবে বা ডেটা টাইপ হিসেবে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করে থাকি। ফ্লোটিং পয়েন্ট ডেটা সি প্রোগ্রামের কত বাইট জায়গা দখল করে? দারুণ একটি প্রশ্ন। 4 বাইট, 32 বিট। ফ্লট টাইপ ডেটা বা ভগ্নাংশ ডেটা লেখার জন্য 32 বিট লাগে। সেজন্য আমরা এই মোড চেঞ্জ করার পরে মোবাইলে কিন্তু এই যে কি যেন বলে, ক্যালকুলেটর মোড চেঞ্জ করার পরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু আমরা পয়েন্ট লিখতে পারি না, তাই না? কারণ জায়গা বেশি লাগে। 4 বাইট, 4 বাইটে 32 বিট, 1 বাইটে 8 বিট, 4 বাইটে 32 বিট। এই যে সি প্রোগ্রামে ক্যারেক্টার লেখার মেমোরি স্পেস কত? একটা ক্যারেক্টার লিখতে হলে 8 বিট লাগে। 8 বিট মানে 1 বাইট। 8 বিটে 1 বাইট। একটা ক্যারেক্টার লিখতে সি প্রোগ্রামে 1 বাইট জায়গা লাগে। 1 বাইটে 8 বিট হয়। তার মানে এক ক্যারেক্টার সমান 8 বিট। 8টা বিট আমাদের ব্যবহার হবে একটা ক্যারেক্টার লিখতে যে। আর একটা পূর্ণ সংখ্যা লিখতে যে আমাদের 16 বিট ব্যবহার হবে মেমোরিতে। আর একটা ভগ্নাংশ টাইপ ডেটা লিখতে আমাদের 32 বিট মেমোরির প্রয়োজন হবে। আর আমরা যদি ডাবল টাইপ ডেটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে 64 বিট। এগুলো মনে রাখবো, 64 বিট মানে কি 8 বাইট। পরের প্রশ্ন, সি প্রোগ্রামের আনসাইন ক্যারেক্টার লেখার জন্য এই 1 বাইট। সাইন ক্যারেক্টার হোক আর আনসাইন ক্যারেক্টার হোক, 1 বাইট মানে 8 বিট জায়গা লাগবে। এগুলো আসে অনেক সময়, মনে রাখবো। ডাবল টাইপ ডেটা, যে কিছুক্ষণ আগে বললাম 8 বাইট মানে 64 বিট। 64 বিট জায়গা লাগবে ডাবল টাইপ ডেটা লেখার জন্য। ডাবল টাইপ মানে কি? অনেক বড়, পয়েন্টের পরে অনেক বড় সংখ্যা, পয়েন্টের পরে অনেক বড় সংখ্যা ব্যবহার করা যাবে। সি প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরি বা লোকেশনের নামকে ভেরিয়েবল বলে। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। যেমন আমি আমার এই রুমটাও যদি প্রোগ্রাম মনে করি, এই রুমের মধ্যে কয়েকটা আমি পাতিল রাখছি বা বাক্স রাখছি। এক একটা বাক্সের এক একটা নাম দিয়েছি, এক একটা বাক্সের এক একটা জিনিস আমি সংরক্ষণ করি। তাহলে এই বাক্সগুলো হচ্ছে আমার এক একটা জিনিসের ঠিকানা, যেগুলোর মধ্যে আমি হয়তো তথ্য সংরক্ষণ করি। সেই জন্য প্রোগ্রামের তথ্য সংরক্ষণের জন্য যে আমরা নাম ব্যবহার করি চলক হিসেবে, তাকে ভেরিয়েবল বলে। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। যে চলক প্রোগ্রামের মেইন ফাংশনের বাইরে ব্যবহার করা হয় তাকে গ্লোবাল বলে। বাইরে ব্যবহার করা হয় তাকে গ্লোবাল চলক বলে। আর প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয় তাকে
লোকাল চলক বলে। এই প্রশ্নটা কিন্তু কয়েকবার আমি বললাম, কারণ এই প্রশ্নটা পরীক্ষার সময় আসে। কনস্ট্যান্টকে কত ভাগে ভাগ করা হয়? দুই প্রকার। কনস্ট্যান্ট দুই প্রকার, এই যে নিউমেরিক আর স্ট্রিং বা অক্ষর। কিছু চলক আছে নিউমেরিক, নিউমেরিক মানে কি সংখ্যাত্মক, সংখ্যা সূচক। আর স্ট্রিং বা অক্ষর মানে হচ্ছে আমরা এই অক্ষর বা অক্ষরমালা, দুই ধরনের স্ট্রিং রয়েছে। নিউমেরিক মানে সংখ্যাত্মক। নিচের কোনটি সঠিক চলক? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। সঠিক চলক, প্রথমটা সঠিক, কেন এখানে আন্ডারস্কোর ব্যবহার করেছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এগুলো সঠিক হবে না। এটা সঠিক হবে না কারণ 1 শেষে লেখা যাবে, প্রথমে লেখা যাবে না, তাহলে এটা ভুল। প্রথমে সংখ্যা লেখা, এখানে স্পেস দিয়ে লেখা, এটাও লেখা যাবে না, স্পেস দেওয়া যাবে না ভেরিয়েবল ঘোষণার সময়। এখানে এই অন্য প্রতীক লেখা ডট ডট, এটাও ব্যবহার করা যাবে না। প্রতীক ব্যবহার করতে হলে আন্ডারস্কোর, অন্য কিছু না, বিষয়টি মনে রাখবে। তাহলে এটা সঠিক, এটা সঠিক। এটা ভেরিয়েবল ঘোষণার নিয়মের আমার ক্লাস আছে, সেগুলো দেখবে। আর ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য ইনপুট আউটপুট কোনটি ব্যবহৃত হয়? আইএনটি ডেটার জন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। পার্সেন্টেজ ডি হচ্ছে একটি ফরম্যাট স্পেসিফায়ার যেটি ইন্টিজার টাইপ ডেটাকে স্পেসিফাই করে, এবং পার্সেন্টেজ ডি হচ্ছে একটি ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য, পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করি ইন্টিজার টাইপ ডেটার জন্য, বিষয়টি মনে রাখবেন। পরের প্রশ্ন লক্ষ্য করি। আচ্ছা, এখানে আমি কিছু তথ্য দেখাইলাম, খুব গুরুত্বপূর্ণ তথ্যটা। এখানে কিওয়ার্ডের নাম লিখেছি, সিএসিআর এগুলো ডেটা টাইপ, স্ট্রিং এগুলো ডেটা, এবং এই স্ট্রিং এবং এর জন্য আমরা ব্যবহার করে থাকি, একটা অক্ষরের জন্য ব্যবহার করি পার্সেন্টেজ সি, একটা স্ট্রিং এর জন্য ব্যবহার করি পার্সেন্টেজ এস, মানে স্ট্রিং বোঝায়। আইএনটি ডেটা টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করি পূর্ণ সংখ্যা ডেটার জন্য। লং ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করি পার্সেন্টেজ এলডি, লং ইন্টিজার মানে বড় পূর্ণ সংখ্যা। ফ্লট ব্যবহার করি আমরা পার্সেন্টেজ এফ ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। ফ্লট কিওয়ার্ড ফ্লট টাইপ ডেটার জন্য ব্যবহার করি পার্সেন্টেজ এফ, ডাবল টাইপ ডেটার জন্য পার্সেন্টেজ এল এফ, লং ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ, কিন্তু বড়তে এল হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সিএসিআর টাইপ ভেরিয়েবলের মান ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেখানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তাই না? ইনপুট আউটপুট, ক্যারেক্টার ইনপুট আউটপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ সি ক্যারেক্টার টাইপ ডেটা, অক্ষর টাইপ ডেটা ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ ডি। ফ্লট টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ এফ, এগুলো মনে রাখবো। ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ। সি ভাষায় পার্সেন্টেজ এফ কোন মেমোরি পরিসর নির্দেশ করে? পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট, এবং ফ্লট এর জন্য 32 বিট জায়গা দখল করে। ফ্লট টাইপ ডেটা, ভগ্নাংশ ডেটা 32 বিট জায়গা সংরক্ষণ করে মেমোরিতে, বিষয়টি মনে রাখবো। সি ভাষায় এই যে এই সংখ্যাটা কি সংখ্যা? এটি ফ্লট টাইপ ডেটা, এটা কি ফ্লট টাইপ ডেটা, এর জন্য 32 বিট জায়গা লাগবে। কেন ফ্লট টাইপ? এই যে পয়েন্ট আছে, পয়েন্ট থাকলে সেটা ফ্লট, মনে রাখবো বিষয়টা। পয়েন্ট ছাড়া যেটা পূর্ণ সংখ্যা, যেটার জন্য 16 বিট জায়গা লাগবে। পরের প্রশ্ন লক্ষ্য করি। সি ভাষায় 33 ডেটা টাইপ কত বিটে? 33 তো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 16 বিট। 33 তো পূর্ণ সংখ্যা 16 বিট, আর ভগ্নাংশ সংখ্যা 32 বিট, তাই না? হ্যাঁ, মনে রাখবো। আর অক্ষর লিখতে 8 বিট, মনে রাখতে হবে এগুলি, কিন্তু দ্রুত বলছি। ভগ্নাংশ ডেটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, ভগ্নাংশ ডেটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ মানে ফ্লট টাইপ ডেটা। পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ ডি, ক্যারেক্টার লেখার জন্য পার্সেন্টেজ সি, ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ, এগুলি মনে রাখবো, মনে রাখতে তো হবে। ডাবলের ডেটার জন্য পার্সেন্টেজ এল এফ, সুইচ কি? সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড। সুইচ কিওয়ার্ডের যে লিস্ট রয়েছে, লম্বা লিস্ট, 32টা তোমাদের বইতে আছে, তার মধ্যে সুইচ আছে। সুইচ, ফর, ইফ, এলস, তাই না? ডু, হোয়াইল, এগুলি সব কিন্তু কিওয়ার্ড। আরো আছে আইএনটি, মনে রাখবে এগুলি। সিএসিআর 32টা আছে, কয়টা বলবো? প্রোগ্রামে আইএনটি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সি প্রোগ্রামের এই ইন্টিজার টাইপ ডেটার ভেরিয়েবল মেমোরি পরিসর কত? এটি একটু কঠিন প্রশ্ন, ভালো করে লক্ষ্য করি। তো মেমোরি পরিসর বলতে এইখানে কিন্তু পূর্ণ সংখ্যা ডেটার জন্য আমরা 16 বিট 2 টু দি পাওয়ার 16 সমান
65,536, 65,536, কিন্তু এইটা হবে না, এই শূন্য সহ 36 হয় 35-এর সাথে, কিন্তু এইটা হবে না, কারণ এখানে নেগেটিভ পজিটিভ নাম্বার আছে, এর মধ্যে অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ। তবে শূন্যকে পজিটিভ ধরলে আমাদের এইখানে হবে -2 পাওয়ার 15 থেকে 0, এবং -2 পাওয়ার 15 থেকে শুরু হবে, শূন্য আছে একটা, কিন্তু আবার যাবে +2 পাওয়ার 15 -1, 15 +2 পাওয়ার 15 লিখে -1 হবে, তাহলে 1 হয়েছে বলে এখানে 8 ছিল, এখানে 7 হয়েছে। তাহলে এইখানে আছে এতটি, এখানে আছে এতটি, এই দুটো যোগ করে হয় 65,535, আর শূন্য মাঝখানে আছে, শূন্য আছে বলে এখানে 1 কমে গেছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার রেঞ্জ। কিভাবে পেলাম? -2 টু দি পাওয়ার 15 থেকে +2 টু দি পাওয়ার 15 যা হয় তার মানে 1 মাইনাস হবে, আর 1 মাইনাস হবে বলে এখানে শূন্য হবে, মাঝখানে শূন্য আছে, শূন্যকে পজিটিভ ধরা হয়েছে, সেজন্য 1 কমে গেছে পজিটিভ সংখ্যা। এটা উত্তর, মনে রাখতে হবে। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে ফাইন, এই যে এইখানে লক্ষ্য করি, এই যে ইন্টিজার টাইপ ডেটার জন্য এতক্ষণ যেটা বললাম, -2 পাওয়ার 15 হতে +2 পাওয়ার 15 -1 হবে। এই 1 কেন হচ্ছে? এখানে একটা শূন্য আছে, শূন্যটা লিখি না, উজ্জ্বল আছে, শূন্য থাকার কারণে এখানে 1 কমে যাচ্ছে। এই রেঞ্জে সর্বোচ্চ সংখ্যা হবে 65,536টি। মনে রাখতে হবে বিষয়টা, এই ছকটা খুব সুন্দর, মনে রাখবো। সি ভাষায় ব্যবহৃত এইগুলি কি? এইগুলিকে এই স্কেপ সিকোয়েন্স বলে। স্কেপ সিকোয়েন্স আমরা অনেক সময় ব্যবহার করি, একটা ডানে নেওয়ার জন্য ব্যবহার করি, এটা নিচে লাইন তৈরি করার জন্য ব্যবহার করি, এটা এ ব্যবহার করি, অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত আর ব্যবহার করি, এ ব্যবহার করি, ওই যে এন এ আর ব্যবহার করা হয়েছে, এগুলোকে কি বলে? এগুলোকে এসকেপ সিকোয়েন্স বলে। এসকেপ সিকোয়েন্স হচ্ছে কিছু ক্যারেক্টার আছে যেগুলিকে আমরা এই ব্যাকস্ল্যাশ সহ ব্যবহার করে, এটাকে আমরা সি প্রোগ্রামে ব্যবহার করি, এক একটা রকম কাজ। আচ্ছা, এই কাজগুলি আমরা একটু দেখি, আমরা এই কাজগুলি দেখি কি কাজে ব্যবহার হয়। প্রথমে যে ব্যাকস্ল্যাশ এন দ্বারা নতুন লাইন তৈরি হয় প্রোগ্রামের মধ্যে, আমরা এখানে লিখবো ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ টি দ্বারা এই ডান দিকে এক ট্যাব সরে যায়, এইভাবে ব্যবহার করবো ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ আর দ্বারা পরবর্তী লাইন শুরু হবে শুরু থেকে। ব্যাকস্ল্যাশ এ দ্বারা অ্যালার্ম বা বিপ সাউন্ড তৈরি হবে, এরকম ব্যবহার করবো। ব্যাকস্ল্যাশ বি দ্বারা পিছনের একটা ঘর সরানোর জন্য, এক ঘর সরে লাইনটা প্রদর্শিত হবে, তার জন্য ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করব। এরপরে ব্যাকস্ল্যাশ কমা ব্যবহার করি আমরা সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য, এই যে এইভাবে ব্যাকস্ল্যাশ এখানে এবং দুই দিকে ব্যবহার করেছি, ফলে কি হবে? সিঙ্গেল কোটেশন হবে। ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, এই যে এটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন ব্যবহার করলে এটা দুই পাশে ডাবল কোটেশন দেখা যাবে। আর আমরা যদি ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে চাই, যে আমি ব্যাকস্ল্যাশ ব্যবহার করব কোনো কিছুর আগে, তাহলে ব্যাকস্ল্যাশ ডাবল দিতে হবে, তাহলে একটা দেখা যাবে। ব্যাকস্ল্যাশ হোয়াট চিহ্ন ব্যবহার করলে এই প্রশ্নবোধক চিহ্ন দেখা যাবে। মনে রাখবো, কিন্তু এটা মনে রাখার মতো। আজকে অনেকগুলি আলোচনা করি। সি প্রোগ্রামের পরবর্তী লাইনে নেওয়ার জন্য কোনটি? এন ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয় পরবর্তী লাইনে নেওয়ার জন্য, কিছুক্ষণ আগে দেখলাম। এই যে ব্যাকস্ল্যাশ এন, এই যে এটা ব্যবহার করার কারণে আউটপুটটা কি হবে? এই ব্যাকস্ল্যাশ এন এর আগে যেটি লিখবো সেটা উপরে থাকবে, পরে যেটি লিখবো সেটা নিচে হবে। সঠিক চলক কোনটি? সঠিক চলক এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তাহলে এটা ঠিক। কেন এটা ঠিক? এটা ভুল, এই প্রতীক দেওয়া যাবে না, আন্ডারস্কোর দেওয়া যাবে, অন্য কিছু দেওয়া যাবে না। এটা কেন ভুল? প্রথমে সংখ্যা দিয়ে শুরু হবে না। এটা কেন ভুল? প্রথমে সংখ্যা দিয়ে শুরু হবে না। আবার হাইফেন দেওয়া যাবে না, চলক লেখার বৈশিষ্ট্য। অতএব এটা সঠিক, এই আন্ডারস্কোর আছে সেজন্য। এখন আন্ডারস্কোর থেকে যদি আবার মাঝখানে এখানে একটা স্পেস থাকতো তাহলে আবার হতো না। সেজন্য ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলি না আমার আছে, ক্লাস আছে এই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। সি প্রোগ্রামের নিচে কোনটি সঠিক চলক? এটা তো এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। এটা কেন ভুল? টু দিয়ে শুরু হয়েছে, স্পেস আছে, এখানে এই প্রতীক আছে, এখানে আবার অ্যাট দ্য রেট অফ, এগুলো হবে না। হতে পারে আন্ডারস্কোর, খেয়াল রাখবো না। কিন্তু এখানে আন্ডারস্কোর থেকে যদি টুটা প্রথমে থাকতো তাও কিন্তু হতো না। শুরু দিয়ে হবে না, শুরু সংখ্যা দিয়ে হবে না, সংখ্যা হতে পারে পরে। সংখ্যা ব্যবহার করা যাবে কিন্তু মধ্যে বা পরে, শুরুতে না। স্ট্রিং টাইপ ডেটার জন্য কোনটি প্রদর্শন করবে? এস %s। স্ট্রিং টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %f।
আর পার্সেন্টেজ সি হচ্ছে অক্ষর লেখার জন্য ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা লেখার জন্য, পার্সেন্টেজ এল এফ ডাবল টাইপ ডেটা লেখার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার হয়। সব অপশন বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, সেই জন্য আমি খালি একটা অপশন বলছি। আউটপুটের পেছনে বামে এক ঘর সরানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এই বি ব্যবহার করে থাকি। সতর্ক সংকেত অ্যালার্মের জন্য ব্যবহার করে থাকি এ ব্যবহার করে থাকি সতর্ক সংকেত বা অ্যালার্ম দেওয়ার জন্য \n ব্যবহার করে থাকি। আউটপুটে প্রশ্নবোধক চিহ্ন প্রদর্শনের জন্য হট চিহ্ন, দিয়ে হট চিহ্ন, কিন্তু এটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ না, ব্যাকস্ল্যাশ ব্যবহার করব। ঠিক আছে, এই যে হোয়াট ইজ পেন্সিল, হট চিহ্ন দিয়েছে, তাহলে হট চিহ্নটা এখানে প্রদর্শন করবে, ব্যাকস্ল্যাশটা দেখা যাবে না। এটা হচ্ছে ফাংশন, এটা আউটপুট। আউটপুট পরবর্তী লাইনের শুরুতে একই কলাম এর বরাবর শুরু করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই \r, যেমন আমরা \r এর পরে যেটা লিখবো এটা এখানে দেখা যাবে, ওটুকু আউট হয়ে যাবে। দারুণ একটা না, আমি এইটা দেখা যাবে না, এই \r এর পরে যেটা লিখবো সেটা আবার এখান থেকে শুরু হবে। আর আমি যদি \n ব্যবহার করি এইটুকু থাকবে, তার নিচে এটা হবে, সেটা খেয়াল রাখতে হবে। আউটপুট ডান দিকে একটা দূরে নেওয়ার জন্য টি ব্যবহার করা হয়, এটা সহজ আছে, \t ব্যবহার করা হয়। \t ব্যবহার করেছি সেজন্য এই \t এর পরে যেটা লিখেছি সেটা এক স্টেপ সরে গেছে দিকে, একটু বেশি সরে গেছে না, এটা একুরেট না, আমি বোঝানোর জন্য এখানে লিখেছি। আউটপুট ডাবল কোটেশন প্রদর্শনের জন্য এই যে ডাবল কোট, এটা যদি আমি লিখি তাহলে আউটপুট দেখার সময় এই ইজ এর দুই পাশে ডাবল কোট দেখাবে। স্ট্রিং এর জন্য কোনটি উপাত্ত? স্ট্রিং। এস এর জন্য স্ট্রিং, এস এর সাথে সম্পর্কিত স্ট্রিং, সহজ। পার্সেন্টেজ সি এর সাথে CHR, ক্যারেক্টার CHR হচ্ছে ডেটা টাইপ, আর এই পূর্ণ রূপ হচ্ছে ক্যারেক্টার হচ্ছে অক্ষর লেখার জন্য পার্সেন্টেজ সি। নিচের কোনটি কিওয়ার্ড এর উদাহরণ? এই স্ক্যান একটা কিওয়ার্ড না, ভয়েড এখানে শর্ট, হোয়াইল এখানে লাইন কিওয়ার্ড তো নাই, রিটার্ন, গো টু, ব্রেক, এই যে এটা সঠিক, রিটার্ন, গো টু, ব্রেক। সব জায়গায় একটু ভুল আছে, যেমন কস্ট নামে কোনো কিওয়ার্ড নেই, ভয়েড নামে কোনো কিওয়ার্ড নেই, স্ক্যানের নামে কোনো কিওয়ার্ড নেই, এখানে লাইন নামে কোনো কিওয়ার্ড নেই, তার মানে কিছু না কিছু। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত শর্তযুক্ত কন্ট্রোল স্টেটমেন্ট? শর্তযুক্ত মানে কি? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। শর্তযুক্ত ইফ এলস এগুলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের বাংলা হচ্ছে শর্তযুক্ত। শর্ত মানে কন্ডিশন। ভেরিয়েবল অ্যাসাইনমেন্টের, বিশেষ করে ভেরিয়েবলে আমরা যখন অ্যাসাইনমেন্টের স্টেটমেন্টের মাধ্যমে কোনো কিছু সংরক্ষণ করতে চাই তখন কোথায় লেখা হয়? প্রয়োজনীয় হিসাব, প্রয়োজনীয় প্রোগ্রাম, প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করা হয়। আমরা সংরক্ষণ করতে পারি প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করি, ভেরিয়েবলের মধ্যে ডেটা সংরক্ষণ করি। ডেটা রাখার পদ্ধতিকে ভেরিয়েবলের কি বলা হয়? এই অ্যাসাইনমেন্ট বলা হয়। অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইন করা হয়, যেমন a = 5, তাহলে এর মান 5 হিসেবে আমরা এখানে অ্যাসাইন করলাম, তাই অ্যাসাইনমেন্ট বলা হয়। কোন মানকে সংরক্ষণের জন্য নিচের কোনটি প্রয়োজন? এই মেমোরি লোকেশনের আরেক নাম ভেরিয়েবল। কোন ডেটার মান সংরক্ষণের জন্য ভেরিয়েবলের দরকার হয়। পরের প্রশ্ন, কি ধরনের ফলাফল লজিক্যাল এক্সপ্রেশন গুলোর মধ্যে ব্যবহার করা হয়? সত্য অথবা মিথ্যা। সত্য অথবা মিথ্যা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করি। সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কন্ডিশনাল স্টেটমেন্ট কোনটি? কন্ডিশনাল তো শর্তযুক্ত, তাই না? এই সুইচ স্টেটমেন্ট এখানে কন্ডিশনাল। সুইচ, ইফ, এলস। কয় ধরনের লুপ সি প্রোগ্রামে ব্যবহৃত হয়? সাধারণত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কয় ধরনের লুপ সি প্রোগ্রামে ব্যবহার করা হয়? যে এখানে যে অপশনগুলি রয়েছে 3 ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দ্রুত বলবো। শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট গুচ্ছকে ধারাবাহিক নির্বাহ করার জন্য আমরা ব্যবহার করে থাকি ফর লুপ। ফর লুপের মাধ্যমে ধারাবাহিকভাবে কোন শর্ত সাপেক্ষে কিবোর্ড থেকে হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য বোঝায় সিনট্যাক্সে মানে গঠনে পার্থক্য বোঝায়।
হোয়াইলের গঠন হচ্ছে আগে কন্ডিশন চেক করবে পরে কাজ করবে, ডু হোয়াইলের লুপের গঠন হচ্ছে আগে কাজ করবে পরে কন্ডিশন চেক করবে। গঠনের পার্থক্য, গঠনের সিনট্যাক্স, কখন হোয়াইল লুপ এবং সি কন্ডিশন পরীক্ষা করা হয়? এই লুপের মাধ্যমে, লুপের শুরুতেই পরীক্ষা করা হয়, লুপের শুরুতেই আমাদের হোয়াইল লুপের কন্ডিশন যাচাই করা হয়, তারপরে সত্য হলে হোয়াইল লুপ কাজ করে। ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত ভেরিয়েবল সমূহকে কি বলে? পাঠানোর জন্য না, এই রিটার্ন টাইপ ডেটা বলে, রিটার্ন টাইপ ডেটা বলে। অপারেটর এবং কনস্ট্যান্টের সমন্বয়ে কোনটি করতে? এক্সপ্রেশন মানে সমীকরণ তৈরি করা হয়। অপারেন্ড হচ্ছে আমরা প্লাস মাইনাস ইকুয়াল টু, এগুলোকে অপারেটর বলে, আর যার উপর ভিত্তি করে অপারেটর কাজ করে ওগুলোকে অপারেন্ড বলে। যে সকল অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে, ইউরিনারি অপারেটর বলে একটা অপারেটর নিয়ে কাজ করলে, আর দুই বা ততোধিক অপারেটর নিয়ে কাজ করলে তাকে বাইনারি অপারেটর বলে, যখন দুইটা উপাদান নিয়ে কাজ করে তাকে বাইনারি বলে, আর একটা নিয়ে কাজ করলে ইউরিনারি বলে। গাণিতিক সমস্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য অ্যারিথমেটিক অপারেটর, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, গাণিতিক কাজ করার জন্য অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি। দুইটা অপারেটরের মধ্যে ছোট বড় সমান নির্দেশ করার জন্য আমরা সাধারণত রিলেশনাল অপারেটর ব্যবহার করে থাকি। রিলেশনাল অপারেটর ছোট বড় সমান কি সমান না এই যাচাই বাছাই করে। কোনটি বিট ওয়াইজ অপারেটর? বিট ওয়াইজ অপারেটর একটা এন্ড, আর ডাবল এন্ড যখন ব্যবহার করবো তখন যে লজিক্যাল অপারেটর হবে, আর এইগুলি সব হচ্ছে রিলেশনাল অপারেটর। সি ভাষায় স্টেটমেন্ট সমূহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে। সি স্টেটমেন্ট সমূহের সাহায্যে তথ্যপত্র তাদেরকে কি বলা হয়? এই ইনপুট স্টেটমেন্ট। দুইটি ভাগে ভাগ করা, ইনপুট আউটপুট। তো আমরা তথ্যপত্র সমূহ যখন ইনপুট দিই, প্রদান করি, প্রদান করা হয়, ভিতরে প্রবেশ করানো হয় ইনপুট স্টেটমেন্টের মাধ্যমে, আর আউটপুট আকারে পাওয়া যায় আউটপুট স্টেটমেন্টের মাধ্যমে। ইনক্রিমেন্টাল অপারেটর কোনটি? প্লাস প্লাস। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস মাইনাস হতো ইনক্রিমেন্টাল, না, মাইনাস মাইনাস যেটা সেটা তো ডিক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল না। লজিক্যাল অপারেটর কোনটি? এই যে ডাবল এন্ডটা লজিক্যাল অপারেটর, ঠিক আছে? এখানে অর আছে একটা, সেজন্য ডাবল অর হলে এবার লজিক্যাল হতো, বিষয়টি খেয়াল রাখবো। লজিক্যাল অপারেটর, অর, এন্ড, নট, এইগুলা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? অপারেন্ড কোনটি? এখানে অপারেন্ড, তাই না? অপারেন্ড কোনটি? অপারেন্ড হচ্ছে এই এখানে এ ও বি দুইটা অপারেন্ড। এই যে এখানে একটা এক্সপ্রেশন তৈরি করা হয়েছে ইকুয়াল টু প্লাস, এগুলো হচ্ছে অপারেটর, আর যার উপর ভিত্তি করে অপারেটর কাজ করবে এগুলো অপারেন্ড বলে, অপারেন্ড। এই দুটো অপারেটর এ আর বি। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? রিলেশনাল অপারেটর। এটা রিলেশনাল অপারেটর। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, এগুলোকে রিলেশনাল বলে, মনে রাখবো। তিনটি অপারেটর এবিসি দেয়া আছে কিবোর্ডের ডেটা ইনপুট করার জন্য। আমাদের এটা পূর্ণ সংখ্যা, তাহলে পার্সেন্টেজ ডি হবে 3 বার, স্ক্যান এ পার্সেন্টেজ ডি পর্ব 3 বার, এন্ড এ, এন্ড বি, এন্ড সি। উপরে তো একটু সঠিক, কিন্তু একটা কথা আছে, উপরেটা যে কমা আছে, এই পার্সেন্টেজ ডি এর পরে কমা হবে না, কমা হবে এইখানে, যে ডাবল কোটের পরে এখানে যে কমা হবে, যেখানে সেখানে কমা দিলে হবে না। আবার এগুলোতে কমা হবে, কিন্তু এইখানে কমা হবে না, নিখুঁত ভাবে খেয়াল করতে হবে। আউটপুট স্টেটমেন্ট কোনটি? প্রিন্ট এ, এই দুটো আউটপুট, এটা ইনপুট, ওটা আউটপুট না, ওটা না, এই দুটো আউটপুট ফাংশন। সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন অ্যাসাইনমেন্ট অপারেটর হলো, অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, আর এই দুটা, এইটা হচ্ছে এই লজিক্যাল অপারেটর, ডাবল অর আছে না, এটা লজিক্যাল অপারেটর, আর এইগুলা রিলেশনাল। সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টাল অপারেটর হচ্ছে, এটা ইনক্রিমেন্টাল, এটা ডিক্রিমেন্টাল, এটা না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা সঠিক, 1 আর 3, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট মানে মাইনাস মাইনাস। আচ্ছা, সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্টাল অপারেটর হচ্ছে প্রিফিক্স, পোস্টফিক্স, সাফিক্স। না, সাফিক্স হবে না, সাফিক্স তো নাই, প্রিফিক্স আর পোস্টফিক্স হবে। প্রিফিক্স হচ্ছে প্লাস প্লাস এ, মানে আগে প্লাস প্লাস থাকবে। পোস্টফিক্স হচ্ছে এ প্লাস প্লাস, পরে প্লাস প্লাস থাকবে।
এগুলো তো আমরা শিখছি না, অনুধাবনমূলক প্রশ্নে আলোচনা করছি। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর? ডাবল অ্যান্ডটা লজিক্যাল অ্যান্ড অপারেটর, ডাবল অরটা লজিক্যাল অর অপারেটর। বিষয়টি খেয়াল রাখবেন। এইটা আবার এটা কি? এটা রিলেশনাল অপারেটর। ইকুয়াল টু যখন একটা ব্যবহার হবে তখন সেটি হবে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ইকুয়াল টু যখন ডাবল ব্যবহার করব তখন সেটি এই রিলেশনাল অপারেটর হবে। বিষয়টি মনে রাখবো। কিন্তু এই যে এখানে একটা এক্সপ্রেশন আছে, তা এটার এক্সপ্রেশনের সঠিক হবে 5x into x। এই যে x into x 3x, এটা সঠিক, এটা সঠিক, গ নাম্বারটা সঠিক, অন্যগুলি ভুল আছে। আর এখানে x স্কয়ার দেওয়া যাবে না, x স্কয়ার দেওয়া যাবে না, সবাই x স্কয়ার আছে না, x স্কয়ার দিয়ে আমরা এক্সপ্রেশন সি এক্সপ্রেশন তৈরি করা যাবে না। x স্কয়ারটাকে ভেঙে x into x উপস্থাপন করতে হবে, অথবা এখানে পাও ফাংশন ব্যবহার করতে হবে। পাও ফাংশন তো ব্যবহার করি নাই, সেজন্য x into x হবে। দুই ধরনের উপস্থাপন করা যায়। কোনটি ব্রাঞ্চিং স্টেটমেন্ট? এই ইফ এলস, ইফ এটা সত্য না হলে পরেরটা চলে যাবে, এটাকে ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলে। প্রোগ্রামের শুরুতে দুটি শর্তের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়? দুটি শর্ত না, দুটি শর্তের ক্ষেত্রে আমরা ইফ এবং এলস ব্যবহার করি। যেমন এ এবং বি এর মধ্যে কোনটি বড়? তাহলে এর মধ্যে আমরা লিখব ইফ এ গ্রেটার দেন বি, এলস পরেরটা। তাহলে এখানে ইফ আর এলস ব্যবহার করেছি। আর তিনটা শর্ত যদি থাকতো তখন আমরা ইফ এলস ইফ এলস ব্যবহার করতাম। ইফ এলস না, এখানে ইফ এলস ইফ এলস ব্যবহার করতাম। এই স্টেটমেন্টটি ঠিক নাই, এইটা ঠিক। কোন স্টেটমেন্ট থেকে অন্যটি স্টেটমেন্টের প্রোগ্রামের নিয়ন্ত্রণ স্থানান্তর করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এই গোটোটা ব্যবহার করা হয় নিয়ন্ত্রণ শিফট করার জন্য, স্থানান্তর করার জন্য। কোন লুপ একবার নির্বাহ করে তারপর শর্ত পরীক্ষা করে? ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে, আর হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। খেয়াল রাখতে হবে কিন্তু। আবার ফর লুপও কিন্তু আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। একমাত্র ডু হোয়াইল লুপ যে আগে কাম করে পরে কন্ডিশন চেক করে, বলে আগে খাবার দাও তারপরে হাত ধুবো, এরকম অবস্থা। ডিভিশন স্টেটমেন্ট কোনটি? এই ইফটাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয়, ডিভিশনাল স্টেটমেন্ট বলা হয়। যে সকল অপারেটর একাধিক অপারেন্ড নিয়ে কাজ করে তাকে কি বলে? বাইনারি অপারেটর বলে। একাধিক অপারেটর নিয়ে কাজ করলে, আর একটি অপারেটর নিয়ে কাজ করলে এই ইউনিনারি অপারেটর। পরবর্তী প্রশ্ন, এইখানে প্রশ্ন পরে যেগুলি আছে এগুলি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। শেষ পর্যন্ত ধৈর্য সবার নাই, আমরা বেশি নাই, তারপরে কষ্ট করে বলতেছি। এখন আমরা এই উদ্দীপক রিলেটেড প্রশ্ন। এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, বলেছে ইফ, এখানে বলেছে 1 থেকে শুরু হবে, 1 থেকে 6 পর্যন্ত যাবে, তাহলে কয়বার প্রদর্শন করবে এইচএসসি এক্সামটি? 6 বার প্রদর্শন করার কথা, কিন্তু 4 কি স্কিপ করবে। বলেছে ইফ 4 কন্টিনিউ, মানে 4 যখন হবে তখন প্রকাশ করবে না। তাহলে 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 বার। সঠিক উত্তর 5 বার, 5 বার হবে, 4 বাদ যাবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো এই সবগুলাই তো হবে, সবগুলাই তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। পরের প্রশ্ন, এত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলেছে 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত যাবে, 1 1 বৃদ্ধি পাবে। তাহলে যোগফল কত হবে? 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 21 হবে। 21 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এখানে হবে। 1 থেকে শুরু হবে যোগফল, 6 পর্যন্ত যাবে, 1 1 বৃদ্ধি পাবে। এই সিরিজের যোগফল। শেষের দিকে কঠিন প্রশ্নগুলো আলোচনা করতেছি, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। মাথা সবার ঠান্ডা নাই, আমার জানি, আমার মাথা গরম হয়ে গেছে, মানে কি সবার মাথায় গরম। লক্ষ্য করি এখানে বলছে যে এইখানে কি বলছে, আয়ের মান কি পরিবর্তনের ফলে 12 হবে। আয়ের মান যদি আই সমান 2, এই যে আই সমান 2 দিয়ে শুরু হয় আর 2 2 করে বাড়ে, তাহলে 6 পর্যন্ত যোগফল 12 হবে। কিরকম আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি আয়ের মান যদি 2 হয়, তো 2 দিয়ে শুরু করলাম, 2 এর সাথে 2 যোগ হবে, তাহলে 2 এর সাথে 2 যোগ হলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ হলে 6 হয়, 6 পর্যন্ত যে বলেছে, 4 2 6 যোগফল 12, যোগফল 12 হচ্ছে। তার মানে কি এটা সঠিক, এটা সঠিক। আই সমান 2 হলে আর 2 2 বৃদ্ধি পেলে
এই সিরিজের যোগফল 6 পর্যন্ত 12 হয়, তার মানে এটা সঠিক। এটা শিক্ষার্থীদের জন্য কঠিন হবে, চেষ্টা করতে হবে বারবার। ওই তথ্যের এখানে বলেছে উদ্দীপকের এই স্টেটমেন্ট শব্দটি কতবার প্রদর্শন করবে, ঢাকা বোর্ডে এসেছে প্রশ্নটা। এখানে শুরুটা হবে 1 দিয়ে 6 পর্যন্ত, 4 কে স্কিপ করবে 5 বার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 যখন তখন স্কিপ করে যাবে, 4টা করবে না, 4 কন্টিনিউ, মানে বলেছে 4 বাদ দিয়ে 4 যখন হবে তখন স্কিপ করে যাবে, তাহলে 1 2 3 4 6 পর্যন্ত যাবে, এই লুপটা 6 পর্যন্ত চলবে। 6 পর্যন্ত চলবে মানে কি 5 বার চলবে, 4 স্কিপ করে যাবে, 4 করবে না, এখানে বলে দিয়েছে কন্ডিশনে 4 এর মান স্কিপ করে যাবেন, এ বলে দিয়েছে। এর পরের প্রশ্ন, এখানে ওই প্রশ্নে বলেছে যে প্রোগ্রামটির অপারেটর সমূহ কি কি। আচ্ছা, এখানে অপারেটর অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়েছে যে প্লাসের জন্য, রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে ডাবল ইকুয়াল টু, বাট লজিক্যাল অপারেটর কিন্তু এখানে নাই। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো নাই, লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, ডাবল অর, নট, এগুলো লজিক্যাল অপারেটর, এখানে নাই, অর এন্ড নট কিছুই নাই, অতএব এই দুটো অপারেটর, এইটা আর এইটা, 1 আর 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন বরিশাল বোর্ডে পড়েছে, বরিশাল বোর্ড আমাদের বোর্ড, আমি বরিশাল বোর্ডের অধীনে চাকরি করি, লক্ষ্য করি বরিশাল বোর্ডের অধীনে মানে কলেজে চাকরি করি, এটা তো বরিশাল বোর্ডের আন্ডারে, তার আমরা খাতাপত্র দেখি, তাই না? লক্ষ্য করি এইখানে m সমান 5 মোড 3, 5 মোড 3 মানে 5 কে 3 দ্বারা মোড করে ফলাফল হবে 2, ভাগশেষ হবে 2, তাহলে 2 দিয়ে শুরু হবে, 2 দিয়ে কাউন্টিং শুরু হবে, 5 পর্যন্ত যাবে এবং 1 করে বৃদ্ধি পাবে। তার মানে কি আমাদের লুপটা চলবে 2 থেকে 5 পর্যন্ত। এই যে লক্ষ্য করি, তাহলে কয় বার চলবে, 2 3 4 5 পর্যন্ত, 4 বার। ভালো করে লক্ষ্য করি, 5 কে 3 দ্বারা মোড করে 2 পাবো, 2 ভাগশেষ 2, এটা ভাগশেষ নির্ণয় সূত্র। 2 এর সাথে প্রতি 1 1 বৃদ্ধি পাবে, তা 2 একবার, 2 এর সাথে 1 যোগ করে 3, 3 এর সাথে 1 যোগ করে 4, 4 এর সাথে 1 যোগ করে 5। এখন 5 এর সাথে 1 আর যোগ হবে না, কেন যোগ হবে না, এখানে 5 পর্যন্ত হাইস্ট করে দিয়েছে, 5 পর্যন্ত 4 বার হচ্ছে, সেজন্য 4 উত্তর। আইসিটি লেখাটা 4 বার প্রদর্শন করবে, 2 যখন তখন একবার, 3 যখন তখন একবার, 5 এ যেয়ে থেমে যাবে। 2 দিয়ে কেন শুরু হচ্ছে, এই যেটাকে মোড করে 2 পেয়েছি, কায়দা করে দেয়া আছে, কিন্তু শিক্ষার্থীরা কেমনে বুঝবে আল্লাহ মাহমুদ জানে, চেষ্টা করবা ইনশাআল্লাহ পারবে। এখন এইখানে বলেছে m সমান 1 প্লাস 1 এর পরিবর্তে যদি 2 হয় তাহলে কি হবে, 2 যদি হয় তাহলে এই যে লক্ষ্য করি 2 বার হবে, কারণ 2 যদি হয় তাহলে এখানে তো উত্তর 2 পেলাম, 2 এর সাথে 2 2 বাড়বে, 2 এর সাথে প্লাস 2 এর পরিবর্তে প্লাস 1 এর পরিবর্তে যদি 2 দিই তাহলে 2 এর সাথে 2 যোগ করে কত হবে 4, 4 যখন হবে তখন একবার প্রদর্শন করবে, 2 যখন তখন একবার, 4 যখন তখন একবার, 4 এর সাথে 2 যোগ করে 6, 6 কিন্তু 5 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর প্রদর্শন করবে না, সেজন্য 2 আর 4 এ প্রদর্শন করবে, তাই 2 বার। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এইখানে এই স্টেটমেন্টে বলা আছে যে এস এর মান কত, এই 2 দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করি এখানে এই লুপটা চলবে, এই উত্তর হবে, এখানে উত্তর হবে 57, কেন 57 হবে আমি বলে দিচ্ছি। 2 সামের মান 2 মানে কি 2 যোগ হবে সামের মানের সাথে, তাহলে এইবার বলি 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত যাবে, 1 1 বৃদ্ধি পাবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 সমান 55, 55, 55 সাথে আরো 2 যোগ হবে, আগেই 2 আছে। যেমন আমি একটা বাস্কেটে পাত্রে কোনো কিছু দ্রব্য সামগ্রী রাখবো, সেখানে আগে 2টা রেখে দিয়েছি, এরপরে আরো 55টা রাখছি, তাহলে এই 55 আর ওই 2টা 57টা উত্তর, 57 উত্তর, সেজন্য লিখেছি 55 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যোগফল আর 2 57। এটা কিন্তু প্যাচ লাগানো ছিল, তাই না, ময়মনসিংহ বোর্ডে এসেছে। পরের প্রশ্ন, ওই প্রশ্নে বলেছে আয়ের কোন মানের পরিবর্তনের ফলে 32 হবে। এখন আয়ের মান আমরা যদি আয় সমান 2 আর আয় সমান 2, এই যে আয় সমান যদি 2 দিয়ে শুরু করি আর 2 2 করে পার্থক্য হয়, এই 2 কিন্তু এই 2, ওই 2 আমি অফ রাখলাম, এই যে আয় সমান 2 দিয়ে শুরু করেছি, 2 এর সাথে 2 যোগ করে 4, 4 এর সাথে 2 যোগ করে 6, 6 এর সাথে 2 যোগ করে 8, 8 এর সাথে 2 যোগ করে 10, এগুলো যোগ করে 30 আর এই 2 32, এই 2 কিন্তু এই 2, তার মানে কি আমরা যদি আয় সমান 2 লিখি আর 2 2 করে বাড়াই তাহলে সিরিজটা এরকম হবে, তার যোগফল 32 হবে, তার মানে এটা সঠিক। আমি আবার বলছি
আমি যদি i সমান 2 লিখি, এই 2 দ্বারা শুরু, এই 2 তো আগেই আছে সামের মান, তাহলে i সমান যদি 2 হয় তাহলে এখানে 2 2 এর সাথে 2 যোগ করে 4 4 এর সাথে 2 যোগ করে 6 6 এর সাথে 2 যোগ করে 8, এই সিরিজটা হবে। এবং এই সিরিজের যোগফল হচ্ছে 10 পর্যন্ত 30, আর আগে 2 আছে, মোট 32।